ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি প্রিট ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে আজ রোববার শুরু হয়েছে বিচার কাজ। জুলাই আগস্টের আন্দোলনের নির্বিচারে 1400-র বেশি মানুষ হত্যায় হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 5টি অভিযোগ আনা হয়েছে। 134 পৃষ্ঠার সেই অভিযোগপত্র উপস্থাপন করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে ইতিহাসে প্রথম সরাসরি সম্প্রচার করা এই বিচার কাজ আবেগশূন্য, তথ্য নির্ভর, প্রমাণ নির্ভর ও নিরপেক্ষ হবে বলেও দাবি করেছেন তাজুল ইসলাম। এছাড়া ডিসেম্বরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে বলেও আশাবাদী এই চিফ প্রসিকিউটর। গত 1.5 দশক ধরে শেখ হাসিনার চলমান রাজনৈতিক নিপীড়ন, মানবতা বিরোধী নানান কর্মকাণ্ড, মানবাধিকার হরণ ও রাজনৈতিক উগ্রপন্থার মাধ্যমে রাজনীতির মাঠে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল তা কি কেবল এই বিচারের মাধ্যমে অবসান হবে? এছাড়া এই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করতে চ্যালেঞ্জ কতটুকু, রাজনীতিতেই বা এর কেমন প্রভাব পড়বে? সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে রাজনীতির গতিপথ, কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ATU তাজ রহমান এবং আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আব্দুস সালাম, আপনাকে দিয়ে শুরু করি। এই যে আজকের যে ঘটনা ঘটলো এবং সেটিকে আসলে বাংলাদেশের জন্য এক ধরনের ঐতিহাসিক ঘটনা বলা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে যাতে করে একেবারে কোনো ধরনের জবাবদিহিতার জায়গা আসলে না থাকে, সব জায়গাটি যেন একেবারে স্বচ্ছ হয়, বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়। সেই জায়গাটি থেকে একটু বলতে চাই, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম আসলে কোনো মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সেটিও আসলে যে আদালতে শুরু হয়েছে সেই আদালত তার সরকারই গঠন করেছিল 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। কি মনে করছেন এই ধরনের ঘটনা, কিংবা যখনই আপনি মানবতা বিরোধী কোনো ধরনের গণহত্যার মতন কাজের সাথে জড়িত থাকবেন, সেই বিচার আসলে বাংলাদেশের মাটিতে হতেই হবে? আপনাকে ধন্যবাদ এবং আমার বিজ্ঞ সহযোগী আলোচক ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। দেরিতে হলেও ধন্যবাদ জানাই, যেটা আরও অনেক আগেই হওয়া উচিত ছিল। যেটা আমরা বলে আসছিলাম যে বিচার এখানে একটা জিনিস যেটা বলে নেওয়া দরকার, যে আজকে এই সরকারের পক্ষ থেকে বারবার যে জিনিসটা বলা হয় যে তাদের 3টা দফা, একটা হলো সংস্কার, আরেকটা হলো বিচার, আরেকটা হলো নির্বাচন। তো আমরা বারবার বলে আসছি যে এই 3টার বাইরে আমরা কারা? আমরা কি কখনো বলছি যে এগুলো করা যাবে না? কিন্তু এমনভাবে উপস্থাপন করা হয় যে মনে হয় যে এগুলো আমরা চাই না। তো এই জিনিসগুলোই ঠিক না। যেমন বিচারের ব্যাপারে আমরা আরও একটু বাড়ায় বলছি যে আপনি ট্রাইব্যুনাল বাড়ান না কেন? ট্রাইব্যুনাল বাড়াইলে তো এতদিনে আরও হয়ে যেত। আজকে শুধুমাত্র 10 মাস পরে আজকে একটা বিচারের চার্জশিট আজকে আসলো শেখ হাসিনা, তাই না? তো এইরকম তো অনেক মামলা, অনেক ঘটনা আছে যেগুলো এতদিন যদি সরকার আরও সিরিয়াস হতো বা তার আইন বিভাগ যদি আরও সিরিয়াস হতো, তাহলে আমরা মনে করি যে এতদিনে তার মামলার আরও অনেক অগ্রগতি হয়ে যেত। কিন্তু সেগুলো তারপরেও বলবো যে দেরি করছে। কিন্তু এই জন্য এটা না যে কোনোভাবেই যে মামলা এখন যদি আবার বলে যে মামলা শেষ হবে তারপরে নির্বাচন হবে, আবার ওইটার সাথে তো এটা রিলেটেড না। কাজে একটু আমরা যেটা বলছি যে মামলাও চলবে, সংস্কারও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। তো এই কারণেই তো আমরা প্রথম থেকে একটা রোডম্যাপ চাচ্ছিলাম যে আপনি যে সময়টা চান, কতদিন সময় চান, এই সময়ের মধ্যে আপনি কি করতে চান, এটা তো ভেরি বিগিনিং আমরা বলছি রোডম্যাপ দেওয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত সরকার সেই ব্যাপারে রোডম্যাপের ব্যাপারে কোনো কিছুতেই নাই। বরঞ্চ দেখা গেছে যে বিভিন্ন ব্যাপারে আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য মানে একটা প্রচেষ্টা হয়েছে বিভিন্নভাবে, যেটা কোনোভাবেই মানে কাম্য না। কারণ এখানে তাহলে কারা করছেন? হ্যাঁ, এই প্রচেষ্টা তাহলে কারা করছেন? যারা আসলে বিগত আমলে সরকারে ছিলেন তারা কোনো না কোনোভাবে এই প্রচেষ্টাগুলো করছেন, নাকি এই সরকারে যারা আছেন তারা করছেন বলে মনে করেন? না, এই সরকারের বিভিন্ন বলা বা এই সরকারের মধ্যে যারা আছে তাদেরও বিভিন্ন কথাবার্তায় সেগুলো হচ্ছে, তাই না? উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা আছে তাদের কথাবার্তা হচ্ছে,
এখানে অন্যান্য যারা আছে শরিক তাদের কথাবার্তা হচ্ছে। তো এই কারণেই তো আমরা বলছি যে বারবার যে আমরা তো এই সরকারের তো আমরা প্রতিপক্ষ না, তাই না? ইভেন এখানে এই সরকারের সাথে বা ছাত্ররা যারা আছে তাদের প্রতিপক্ষ তো আমরা না, রাজনৈতিক দল বা বিএনপি। আমরা তো আমাদের প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ, যে কোনোভাবে যাতে আবার ফ্যাসিবাদ ফিরে না আসে, কোনোভাবে যাতে আবার ওই ফ্যাসিবাদের মাথায় ভর করে যাবার আধিপত্যবাদ যাতে ফিরে না আসে, আমাদের প্রতিপক্ষ হলো ওইটা। তো সেই কারণে আমাদের মধ্যে যে এইটা আজকে যে এইটা না করলেই, যে যখন বলা হয় যে আজকের এই বিচার না হলেই নির্বাচনের কোনো প্রশ্নই আসে না, তখনই তো সেটা আসে যে এটা তো কাম্য না। এইটা তো এইভাবে এই ধরনের তো কোনো কথা নাই, তাই না? আর কথা আমি একা বললাম সেটাই হবে, আর বাকিরা কি বলবে সেটার কোনোই নাই। আর আরেকটা যেটা বলবো যে আসলে দেশের মধ্যে মানুষ একটা কিন্তু যত কিছুই বলে দীর্ঘদিন যাবৎ একটা অশান্তির মধ্যে আছে। এই 5ই আগস্টের পরে মানুষ ভাবছিল যে একটু শান্তি হবে। হ্যাঁ, কিছুটা শান্তি আমাদের আসছে যে বাড়িতে ঘুমাইতে পারি আমরা, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই 2 দিন পর পরই প্রশ্ন আসে, বা এই সরকার কয়দিন থাকবে, আছে কিনা, আবার এরা চলে গেল কিনা, আরেকটা কি ঘটতেছে। এই সরকারের তরফ থেকে ডক্টর ইউনিভার্সিটি বলেছেন যে শুধু বিএনপি এই যে মনে করেন একটা অসত্য কথা বললো, এটা তো কোনোভাবে আমরা আমরা এই জায়গাটিতে আমি আসবো। আমি একটু তাজের কাছে যেতে চাই। শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ধরনের আসলে যেই ধরনের আমরা দেখতে পাচ্ছি বিচার প্রক্রিয়া, সেটির মধ্য দিয়ে আসলে বাংলাদেশের দীর্ঘদিন যে বিচারহীনতায় ভুগছিলাম আমরা, সেই জায়গাটি থেকে আবার আমরা ফিরে আসতে পারছি বলে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আমার 2 বিজ্ঞ আলোচক মান্না ভাই, সালাম ভাই, দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, সেটা তো বিচার প্রক্রিয়া। আপনি যদি অন্যায় করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, যেই থাকুক না কেন, যদি করে তাকে আইনের আয়তায় অ্যাকাউন্টেবিলিটি আনা উচিত। এটা আওয়ামী লীগ সরকার করেছে, তার বিচার হওয়া উচিত। সুষ্ঠু বিচার, মানে একদম ন্যায় বিচার যতটুকু মানুষ আশা করছে সেটুকু হওয়া উচিত নিঃসন্দেহে। এখানে আবার সেলফ সেন্সর যেন জুডিশিয়াল না হয়। আওয়ামী লীগের সময় একদম ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আওয়ামী লীগ যা চাইতো তাই হইতো। ইনফ্যাক্ট আওয়ামী লীগের সময় বেইল আনটিল চার্জশিট যাদের উপরে মামলা হয়েছিল, বেইল আনটিল চার্জশিট নিষিদ্ধ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এখন কেন বিএনপি সেটা সরাবে? সরানোর তো প্রশ্ন আসে না। বা জামাত কেন সরাবে? এটা তো ওনারাই করে গিয়েছে। তো আমি বললাম, সঠিক বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, অন্যায় যারা করেছে তাদের বিচার হোক। আমি একটা কথা দিয়ে শুরু করতে হয়। দেখেন, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা সেনাবাহিনীর সাবেক প্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর বাড়ি জন্মস্থান, সেদিন কিছু কতিপয় দুষ্কৃতিকারীরা গিয়ে অ্যাটাক করেছে। সেখানে অবস্থান করছিলেন আমাদের চেয়ারম্যান জিএম কাদের। বাংলাদেশের আপনি বিচার করবেন, বর্তমান অবস্থাকে ঠিক রেখে তো বিচার করতে হবে। আপনি জোর করে ধরে আরেকজনের বাড়িতে হামলা করছেন, আরেকজনের অফিসে আগুন দিচ্ছেন, আরেকজনকে 10 জনকে ধরে আপনি মব জাস্টিস করে মেরে ফেলার চেষ্টা করতেছেন, পিটাচ্ছেন। এগুলো যদি আপনাকে কন্ট্রোল না করেন তাহলে কি হবে? দেখেন, আজকে কিন্তু গত 3-4 দিন থেকে বাংলাদেশের সেনাবাহিনী, গর্বের প্রতীক, যদি স্ট্যান্ড না নিত তাহলে কিন্তু এই দেশে আরেকটা রক্তক্ষয়ী যুদ্ধ হতো আমাদের সাথে, আমাদের এনসিপির। কেন হতো? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। প্রশ্নটা হলো, বাংলাদেশের আইনে 1860-এর সেলফ ডিফেন্স লতে বলা আছে, যদি কেউ আপনাকে মারতে আসে, আপনার অবস্থান ক্ষতি করতে আসে, তাহলে আপনি সেলফ ডিফেন্স করতে পারবেন। ইট ইজ নট এ ক্রাইম। আমাদেরকে মারতে আসছে বাড়িতে, আমার অফিসে, হাঁটতে, আমি কি করব? ডিফেন্স করব না? এই মব কালচার জাস্টিস যা শুরু হচ্ছে, সেটা দিয়ে এটা অস্ত্র। আজকে সেলিনা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, গাজীপুরে বলেছেন মব জাস্টিস অন্তর্বর্তীকারী সরকারের আরেকটা নাটকীয় খেলা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আমরাও তা মনে করি। এই নাটকীয় খেলাতে এই এনসিপি নামের দলটা আজকে বলেছে সার্জিস যে সেনাবাহিনীকে পরিষ্কার করতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেনাবাহিনী 5 আগস্টে পরীক্ষা দেয় নাই, সেই পরীক্ষাতে এদেশের রাজনৈতিক দল যায় নাই, ডাকে নাই। এখন সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে আপনারা সমালোচনা করেন। অবস্থান পরিষ্কার করেছে, তারা রাষ্ট্রের বিপক্ষে গিয়ে কোনো ধরনের কাজ করবে না, করছেও না। তারা সেনাবাহিনী করছে না। সেনাবাহিনী এই দেশের 5 আগস্টের পরে যদি তারা স্ট্যান্ড না নিত, তাহলে এই দেশটা আরেকটা সোমালিয়া নয় আফগানিস্তান হইতো, অভ্যন্তরীণ গৃহযুদ্ধের দিকে কাজ। আর ডক্টর ইউনূস সাহেবের একটা কথা দিয়ে আপনাকে আমি ফ্লোর দিয়ে দিই। শেখ হাসিনার 2008-এর মামলা দিয়ে, এক্সিকিউটিভ অর্ডার দিয়ে 111-এর মামলা, উনি প্রধানমন্ত্রী হয়ে সব মামলাগুলো কিন্তু শেষ করে ফেলছেন। ডক্টর ইউনূস সাহেবও কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে ওনার মামলাগুলা স্থগিত।
উনি 9 মাসের ওনার একটু ইতিহাসটা দিয়ে কি নিয়েছেন, ইউনিভার্সিটি নিয়েছেন, গ্রামীণ ইউনিভার্সিটি। উনি গ্রামীণ টেলিকম ডিজিটাল ওয়ালেট নিয়েছেন, এটা বিকাশের মতন, এক্স্যাক্টলি একই বিকাশ। ওনার মেয়েকে দিয়ে 7 জন নিয়ে গেছেন ইউনাইটেড নেশনে, ওনার মেয়েকেই 7 জনের মধ্যে নিয়ে গিয়েছেন। জাহাঙ্গীর ওনার ভাই ছিল, ওনার ভাইয়ের ছেলেকে প্রেস উপসচিব করেছেন। এটা আওয়ামী লীগের শেখ হাসিনা যেগুলো করেছেন, ডক্টর ইউনূসের 10 মাসে এটা পেয়েছি। এখন নির্বাচন জুনের 30 তারিখের কেন যাচ্ছি আমরা? ডিসেম্বর তো 30 তারিখ, ডিসেম্বর দিলে কি সমস্যা? 30 তারিখ জুন কেন? এই জুনটা কি? এই জুন তো আমরা সামনের ঈদ করব জুনে। জুনে বন্যা হয়, আপনার পানি হয়, মানুষ এখনো কিন্তু বন্যা হয়ে গেছে সিলেটের। জুনের 30 তারিখের পর একদিনও এই সরকার থাকবে না, সেই কথাও কিন্তু খুব সুস্পষ্টভাবে তারা বলেছে। এটা কি আমাদের পলিটিক্যাল রেটরিক একটা কথা বলে? রাজনৈতিক বক্তব্য আমরা দেই, সরকার প্রধানের বক্তব্য তো চেঞ্জ হয়ে গেছে অলরেডি অনেকগুলো। উনি বলেছেন আমি বিচার করতে কারো আসি নাই, বিচারে কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে বন্ধ করা হয়েছে। রাজনৈতিক দলগুলো বলেছে কাউকে এক্সিকিউটিভে আমরা বন্ধ করতে চাই না, আদালতের মাধ্যমে। মান্না ভাই বলেছেন, বিএনপিও বলেছে, সবাই বলছে, কিন্তু উনি কি চেঞ্জ করেছেন? ওনার কিছু ছেলেরা আছে, ওরা যা বলে তাই শুনে। বৃহত্তর রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি, বিজ্ঞ রাজনীতিবিদরা যারা আছে, তাদের কথা উনি শুনেন না, উনি শুনেন এদের কথা। আমি মাহমুদুর রহমান মান্না আপনার কাছে আসতে চাই। আজকে মানবতা বিরোধী অপরাধ সহ্য করা হবে না, এই কথা খুব সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম, এবং তিনি এটিও বলেছেন যে 2024 সালের জুলাইকে গণঅভ্যুত্থানকে মনসুন রেভলিউশন বা বর্ষা বিপ্লব নামে অভিহিত করেছেন। এর মধ্য দিয়ে কি মনে হচ্ছে, গণহত্যা কিংবা মানবতা বিরোধী অপরাধ যেহেতু তিনি স্পষ্টভাবে জানিয়েছেন সহ্য করা হবে না, সেখান থেকে আসলে আমরা নতুন এক ধরনের সংস্কৃতিতে যুক্ত হতে যাচ্ছি কিনা? আমি বুঝতে পারিনি কি আরেকটা কি বলে উল্লেখ করেছে বললেন? তিনি 2024 সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে মনসুন রেভলিউশন বা বর্ষা বিপ্লব নামে অভিহিত করেছেন। বর্ষা বিপ্লব? জি। মানে বর্ষা দিয়ে যেটাতে মারা হয় নাকি বৃষ্টি? বৃষ্টি খুব সম্ভবত, যেহেতু মনসুন রেভলিউশন। আমি এটার মানে বুঝি নাই। মানে প্রথম কথা হচ্ছে যে আমি তো 2024-এর এই ঘটনাকে বিপ্লব মনে করি না। আমি এটাকে একটা বিশাল গণঅভ্যুত্থান মনে করি, যা খুবই সম্মানজনক, বিশ্বব্যাপী একটা নজর কাড়া ঘটনা। কিন্তু বিপ্লবের সবচেয়ে বড় জিনিস হলো তার কোয়ালিটেটিভ চেঞ্জ। সোসাইটি বলেন, পলিটিক্স বলেন, সব কিছুরই একটা গুণগত রূপান্তর হয়। এরকম কিছু এই পর্যন্ত হয়নি, এই জন্য এটাকে বিপ্লব বলি না। এখন উনি যদি এটাকে বর্ষাকালীন অভ্যুত্থান বলতেন তো ঠিক আছে, বর্ষাকালীন অভ্যুত্থান ওনার পছন্দ, এটা বলতে এরকম আর কেউ বলেন নাই। তো উনি বলতে চেয়েছেন এটা দিয়ে নতুন কোনো দিগন্ত উন্মোচন করবেন, এটা আমি তার কোনো সুযোগ দেখি না। এটা যা হয়েছে তাই, বরঞ্চ সময় যত যেতে থাকবে আমার ব্যক্তিগত বিবেচনায়, আজকে ধরেন এমনিতেই প্রশ্ন অনেক জায়গায় করছে যে এই আগস্ট বা জুলাই অভ্যুত্থানের চেতনা কি ফিকে হয়ে যাচ্ছে? আমরা কি যে লক্ষ্যে এটা করছিলাম সেটা বাস্তবায়ন করতে পারছি নাকি পারছি না? এই প্রশ্ন যখন আসছে, খেয়াল করবেন এই প্রশ্নের জবাব কেউ সাহস করে নিজের মতো করে কিংবা সমাজের পক্ষ থেকে দিচ্ছে না কেন? এটা তো ঠিক যে আমরা যে সমস্ত কথা বলেছিলাম ওই অভ্যুত্থানকে কেন্দ্র করে, যা অর্জন করব বলে আশা প্রকাশ করেছিলাম, সেদিকে আমরা যেতে পারছি না। এখন কতগুলো ভুল ধারণার উপরে আমরা কাজ করেছি। যেমন মনে করেন, আমরা এখনও মনে করি জাতীয় ঐক্য অটুট থাকবে। আপনার সামনে নির্বাচন, আমি জানি না আপনাদের এখানে এর আগে বলেছি কিনা, নির্বাচন যখন হচ্ছে তখন প্রতিদ্বন্দ্বী পার্টির মধ্যে একটা অটুট ঐক্য থাকবে কীরকম করে, পরস্পরের বিরুদ্ধে কথা বলবে, এবং সেই কথা যেহেতু ক্ষমতা মানে প্রতিদ্বন্দ্বিতার বিষয়, এই প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে হবে কি একজন আরেকজনকে বলতে বিলো দি বেল্ট উইট করবে। অর্থাৎ ভিন্ন মত থাকবে, কিন্তু হয়তো মত পার্থক্যের প্রতি সেই সম্মান জানানোর জায়গাটাও তো নিঃসন্দেহে থাকতে হবে। কিন্তু জাতীয় ঐক্যের যে জায়গাটিতে আসলে আমরা বারবার ঘুরপাক খাচ্ছি, সেখান থেকে কি আসলে দিন দিন আমরা দূরে সরে যাচ্ছি? আমি বলছি এখান থেকে সরে তো আপনি যাবেনই। কীরকম ধরেন, এই যে আপনি একটা প্রশ্ন করেছেন, সে প্রশ্নের জবাব ওনারা কেউ দেননি। কেবলমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, খোদ প্রধান উপদেষ্টা এটা বললেন। এইটা কি স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, অথবা কাউকে একটা অপবাদ দেওয়া, দোষ দেওয়া, কারো ভুল ধরিয়ে দেওয়া? কি প্রবণতা? প্রথম কথা হচ্ছে মাত্র একটা দল ডিসেম্বরে নির্বাচন চায়, কথাটা ঠিক না। 34টি দল বলেছে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। উনি বললেন কিভাবে?
মানে সাচ এ লার্নেড ম্যান, এত বড় ব্যক্তিত্ব, উনি এত বড় মিস্টেক করলেন কেমনে? এরপরে বাকি রেখে সবাই বলবে না আমরা তাকে আগের মতোই সমর্থন করি, উনি একজন মহান ব্যক্তিত্ব, অনেক বড় মানুষ, আমরা সবাই এক আছি। এটা তো হবে না। এখন উনি যে বললেন, উনি কি কেবল নিজের জন্য বলেছেন নাকি তাকে যারা নিয়োগ দিয়েছিলেন উনি বলেন তাদের জন্য বলেছেন? এটা বাজারে আছে। তার মানে দুটো দলের এই পার্থক্যতা আপনি দেখছেন, খুবই ওপেন। তারপরে জাতীয় ঐক্য আপনি এখানে আশা করতে পারেন না। এবং এই যে যারা জুনেই নির্বাচন চায় এখনও হয়তো, তাদের অনেকে তো চুপ আছেন, কথা বলছেন না। যেমন ধরেন আমাদের দল, আমরা ডিসেম্বর নাকি জানুয়ারি এটা বলিনি। আমরা মনে করি যৌক্তিক হতে পারেই যে ডিসেম্বরে ইলেকশন হোক, এটা সম্ভব, দেওয়াই যেতে পারে। তারপরেও সরকার যদি বিশেষ কোনো কারণে বলে না ডিসেম্বর, এটা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে করবো, যেরকম জামাত বলেছে, আমি মনে করি 1 মাস 2 মাস পিছিয়ে গেলে যে এটা নিয়ে বিএনপি বিরাট হইচই করবে, তা হয়তো করবে না। আচ্ছা 2 মাস মেনে নিলাম, তবু ভোট একটা ভালো হোক, মনে করছি আমি। এটা হলো অ্যাকোমোডেশনের চিন্তা। কিন্তু অ্যাকোমোডেশনের চিন্তা যদি থাকতো তাহলে আপনি ডিসেম্বরকে বলে যে জুন বলতেন না, এবং জুন বলছে কি একদম টপ জায়গা থেকে। দেখেন কোনো কোনো উপদেষ্টা এরকম বলেছে, এত এত কথা বলে তারা সংস্কার নিয়ে, তো তারা যখন ক্ষমতায় ছিল তখন সংস্কার করলো না কেন? আচ্ছা উনি কীভাবে বলেন? মাহমুদ আহমদ মান্না তো ক্ষমতায় ছিল না, আমার হাতে কখনোই সংস্কারের চাবিকাঠি ছিল না, ছিল মাত্র 2টো দল বা 3টা দল হাতে, তাদের কথা বলতে পারেন, বাকিদের তো উনি বলতে পারেন না। তো উনিও তো এরকম করে ঐক্য ভাঙছেন। অতএব জাতীয় ঐক্য ওরকম করে টিকবে না। আমাদের এখানে জাতীয় ঐক্য মানে কি, যখন জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব আঘাতপ্রাপ্ত হতে পারে বলে মনে হয়, তখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয় কি না, সেটা হয়, সেটা আসে আমাদের দেশে। তার প্রমাণ আমরা সম্প্রতিকালে দিয়েছি। আমি মনে করি আবার যদি সেরকম অকেশন হয় তাহলে আবার তারা দিবে, স্পিরিটটা দেখা যায়। কিন্তু বিগত 17 বছর আসলে রাজনৈতিক দলগুলোকে যে ধরনের অবহেলা কিংবা অবজ্ঞার মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটার আসলে এক ধরনের প্রতিফলন এই বিচারের মধ্য দিয়ে আমরা দেখব কিনা, যেখানে আসলে চিফ প্রসিকিউটর বলেছেন যে কেবল অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। তার মানে 17 বছর আসলে যে রাজনৈতিক প্রতিহিংসা আমরা দেখেছি, সেই প্রতিহিংসা থেকে আমরা সবাই বেরিয়ে আসতে চাইছি। রাজনৈতিকভাবে প্রতিশোধ আমরা নিতে চাই না, আমরা ভালো কাজ করব, এই ধরনের গণহত্যার সাথে বা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত থাকবো না, সেই প্রতিজ্ঞা আসলে রাজনৈতিক দলগুলো করছে কিনা। আব্দুল সালাম, বিএনপি এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল মাঠে, তাদের আসলে এই ভবিষ্যতের প্রতিজ্ঞা কি থাকছে? অন্তত আজকের এই বিচার কাজ দেখার পর আমি এই প্রশ্নের উত্তর নিতে চাই। একটি বিরতি নিয়ে ফিরতে হবে জি25 প্রাথমিকতেও রাজকাহন থেকে। এই পর্যায়ে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 প্রাথমিকতেও রাজকাহন দেখছেন। জনাব আব্দুল সালাম, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। চিফ প্রসিকিউটর বলেছেন এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। তার মানে অতীতে আসলে আমরা যেভাবে রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রতিশোধ নিতে দেখেছি, সেখান থেকে আসলে বেরিয়ে এসে ভবিষ্যতে আমরা নতুন কিছু প্রতিজ্ঞাবদ্ধ হতে যাচ্ছি। আসলে দেখেন, আইন কিন্তু কোনোটাই খারাপ না। আইন বলে না যে তুমি অন্যায় করো। কোনো দেশের কোনো সিস্টেমই নাই যে শেখ হাসিনা যে এত কিছু করছে সে কি আইন মাইনা করছে নাকি? সে তো আইন মানেই নাই। এই জন্যই বলো, আরেকটা বলে যে সংস্কার, ওই যে কেউ কেউ বলে এতদিন রাজনীতিবিদরা কি করছে। রাজনীতিবিদরা অনেক সংস্কার করছে। আপনি কী বলেন করে নাই? মানে এই দেশে বাকশাল, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেছিল, সেই বাকশাল নিষিদ্ধ করে বহুদলীয় রাজনীতি বিএনপি আনছে। শুধুমাত্র বিএনপি তো অনেক সংস্কার করছে। আজকে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে বিএনপি নিয়ে গেছে। নির্বাচনকালীন কেয়ারটেকার গভর্নমেন্ট বিএনপি আনছে, তাই না? যেটা আবার আওয়ামী লীগ সব শেষ করে দিয়ে গেছে। সবচেয়ে বড় একটা যেটা, যে স্বাধীনতার পরে যে সবচেয়ে বড় একটা প্রবলেম দাঁড় করাইছিল সেই সময় পার্লামেন্টে শেখ মুজিব দাঁড়ায় বলছিল যে তোরা সব বাঙালি হয়ে যা আজকে থেকে। সেটা নিয়ে সারা বাংলাদেশে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সহ উপজাতিদের মধ্যে একটা বিশাল কোন্দল সৃষ্টি হয়েছিল। সেটাকে জিয়াউর রহমান আজকে আমাদের পরিচয়, আমাদের জাতীয়তা বাংলাদেশি, এই যে এইটা বলে প্লাস বা জাতীয়তাবাদী রাজনীতি, এটা দিয়ে কিন্তু তিনি বিশাল একটা পরিবর্তন আনছে। স্বাধীনতার পরে এই যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আর্মি, আমাদের যে আর্মি গঠন হয়েছে, সে আর্মি প্যারালাল রক্ষী বাহিনী গঠন করছিল এই আওয়ামী লীগ। এই বিএনপি এসে সে রক্ষী বাহিনীকে বিলুপ্ত করছে, তাই না? এই অল্প সময়ের মধ্যে, আজকে যে 10 মাস হয়ে গেল এই সরকার আসছে, একটা সংস্কার করতে পারে নাই। জিয়াউর রহমান 10 মাসের মধ্যে সে
মানে প্রায় কতগুলো ৬-৭টা নতুন মন্ত্রণালয় সে চালু করছিল। এগুলো কি রাজনীতিতে সংস্কার না? নিজে বলেছেন যে 10 মাসে যে ধরনের সংস্কার হচ্ছে সেগুলো এখন দৃশ্যমান হয়েছে। না না, দৃশ্যমান কোথায়? আপনি বলেন না একটা, আপনাকেই বললাম, আপনি বলেন, আপনি যখন বলতেছেন তার পক্ষে আপনি বলেন যে কোনটা দৃশ্যমান হচ্ছে। না না, তাহলে যে বল যে দৃশ্যমান কোনোটাই হয় না এখন পর্যন্ত। 10 মাসের শোনা বলতে গেলে তো অনেকে অনেক কথা বলবে। 10 মাসে আমরা দেশ স্বাধীন করছি, আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছি 10 মাসে, আর এখন পর্যন্ত ঢাকার ট্রাফিক সমস্যায় সমাধান হয় নাই, তাই না? তো এগুলো আমরা এর জন্যই বললাম যে তারা যে বলে রাজনীতিবিদরা কি করছে, আরে রাজনীতিবিদরাই দেশ, আমরা তো দেশ স্বাধীন করছি, আমরা আজকে বাংলাদেশ নামক দেশটা আনছি। কে আনছে আজকে দেশে? এই যে যতগুলো আমি বললাম আজকে এইগুলো তো শুধুমাত্র বিএনপি করছে। আজকে বেগম খালেদা জিয়া দেখেন, বেগম খালেদা জিয়া কী করে নাই? আজকে মহিলা মন্ত্রণালয় বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বলেন, আরও অসংখ্য আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলোকে গণমুখী করার জন্য যা যা করা দরকার সেগুলো করছে। জি, আবার রাজনীতির মাঠে এক ধরনের গভীর ক্ষত কিন্তু আমরা দেখেছি। না না, গভীর ক্ষতটা হচ্ছে সেটা রাজনীতির দোষ না, সেটা হলো অরাজনৈতিক। শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব সে পালন করে, সে ফ্যাসিস্ট, সে তো রাজনীতিবিদ ছিল না। যেরকম হিটলার, সেও তো একটা নির্বাচিত সরকার ছিল, কিন্তু সে তো সরকারে আসার পরে সেই স্বৈরাচার হয়ে গেছে। ঠিক তেমনি শেখ হাসিনা তো রাজনীতিবিদ ছিল না। যদি রাজনীতিবিদ থাকতো, যে আমরা বারবার যেটা বলছি যে আপনি গণতন্ত্রটাকে হত্যা করেন না, আপনার ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় থেকে নামার যে পথ ভোটের মাধ্যমে, সেই পথটা আপনি বন্ধ করেন না। আর গণতন্ত্রটা শুধুমাত্র ওই বিএনপির জন্য দরকার না, আপনার জন্য, সবার জন্য দরকার। কিন্তু তিনি সেই গণতন্ত্র তো থাকে নাই, তিনি তো একটা রাজনীতিবিদ হিসাবে থাকে নাই। সে তো রাজনীতিবিদ ছিল না, সে তো ফ্যাসিস্ট, একটা টোটাল একটা ফ্যাসিবাদের রিজম সে জন্ম দিছে এই গত 17টা বছরে। তার সহযোগী কারা ছিল? যখন একটা পুলিশ কমিশনার বলে, ঢাকার পুলিশ কমিশনার বলে যে আওয়ামী লীগ তো আওয়ামী লীগকে ক্ষমতা আনে নাই, আমরা আনছি, তো সেখানে কোথায় রাজনীতি পাইলেন আপনি? তো সেই কারণে বললাম ওই ক্ষতগুলোর সাথে রাজনীতিকে মিলাইলে হবে না। অপরাজনীতি, সেটা হলো অপরাজনীতি, সেটা হলো তার পুরা মানে সেলফ, যে তার একটা আমি হয়ে গেল এই রাষ্ট্রের মালিক। এর মধ্য দিয়ে আসলে এই ধরনের প্রতিশোধমূলক কোনো কাজ আসলে রাজনীতিবিদরা করতে পারবেন না, সেটি আসলে না পারবেন না। সেটা হলো যে আপনি যদি আইনের শাসন থাকে, আর যদি আপনি জোর করে ক্ষমতায় থাকতে না পারে, এর জন্য যে আমরা এই সারা জাতি একত্রিত হয়েছিল যে কেয়ারটেকারের জন্য, যে কারণে বেগম খালেদা জিয়া ইলেক্টেড প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়েছেন এই কেয়ারটেকার বিল পাশ করার পরে, তাই না? তো কারা করছে? রাজনীতিবিদই করছে। বেগম খালেদা জিয়া তো রাজনীতিবিদ, সেই কারণে তো দেশের বৃহত্তর স্বার্থে তিনি প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়েছেন, তিনি আবার নির্বাচন দিয়েছেন। কিন্তু হাসিনা তো সেটা করে নাই। হাসিনা তো 14 সালে বলছিল যে এই নির্বাচনটা করতেছে, আর একটা নির্বাচন দিয়ে দিব। সে কি করছে? সে তো করে নাই, এবং করে নাই বললে সে ফ্যাসিস্ট হয়েছে। এই ফ্যাসিস্টের সাথে আর ফ্যাসিবাদের সাথে আপনি গণতন্ত্রকে আর রাজনীতিবিদদের মিলাবেন না। যারা বলে 50 বছর হাওয়াতে চলে আসে নাই, 50 বছরের মধ্যে আজকে গত 17 বছর তারা কি করছে? তারা কোথায় কি করছে গণতন্ত্রের জন্য? যখন 3টা নির্বাচন হয়েছে, কেউ ভোট দিতে পারে নাই, আমরা তো প্রতিবাদ করছি অন্তত রাস্তায়, তারা তো কেউ প্রতিবাদও করে নাই। বিএনপি নেতা এটাও বলেছেন যে ডক্টর ইউনূসের এই কথায় আপনারা মর্মাহত হয়েছেন, শুধু বিএনপি আসলে নির্বাচন চায় না। কিন্তু এই কথাগুলো মাহমুদুর রহমান মান্না, এই যে আসলে শুধু একটি বড় রাজনৈতিক দল নির্বাচন চায়, জুলাই গণহত্যা বিচার তো নিশ্চয়ই সবাই চেয়েছে, সেই জায়গাটিতে তো আসলে কারো কোনো দ্বিমত নেই, এবং সেখানে আসলে বড় একটি চ্যালেঞ্জ আছে কিনা এই রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে, বা নির্বাচনকে ঘিরে এবং এই বিচারকে কেন্দ্র করে যেভাবে ঘুরপাক খাচ্ছে আলোচনা, সেই জায়গাটিতে একটি বড় চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি কি? নির্বাচন শেষ না হলে কেউ কেউ বলছে তারা বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচন চান না। রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে যেহেতু এই বিচার প্রক্রিয়া একটি দীর্ঘ প্রক্রিয়া। এখন কিন্তু ওরকম জায়গায় তারা নেই। যারা বলেছিলেন যে আগে বিচার শেষ করতে হবে তারপরে ভোট হবে, তারা বলেছে যে দুটো পাশাপাশি যেতে পারবে। পরে তাদের স্টেটমেন্ট পড়েছে এনসিপি, তো ওরা তো এরকমই বলেছে। আর ধরেন মানে গায়ের জোরে কুতর্ককে একটা তর্কে আনা যাবে না। আগে বিচার শেষ করব তারপরে ভোট। আর এবার তাহলে বিচার এই শেষ করতে কতদিন লাগবে বলেন? উনি জবাবই তো দিতে পারবেন না। বিচার শেষ করতে 10 বছর লাগতে পারে, সবাই জানে, ফলে ওইটা স্ট্যান্ড করবে না। ঠিক একইভাবে ধরেন যে সংস্কারের কথা যদি বলে, তার সংস্কারও তো
পৃথিবী যেদিন তৈরি হয়েছে সেই দিন থেকে সংস্কার হচ্ছে, পৃথিবীরই সংস্কার হয়, সমাজের সংস্কার হয়, সব কিছু সংস্কার হয়েই এগোয়। তাইলে কোনো একটা জায়গাতে সংস্কার শেষ করব, তারপরে আর একটা কাজ করব, এরকম হয় নাকি? আমরা যে কথা বলছি এবং লিখছিও, একসাথে দুটো কাজ করি যেরকম, সেরকম সংস্কারও চলতে পারে, তার সাথে সাথে নির্বাচনের প্রক্রিয়াও চলতে পারে। এটাও কেউ ডিবেট করতে পারবে না। কিন্তু ওই গায়ের জোরে বলতে পারে না এটা করতে হবে, এগুলো হলো বক্তৃতার ভাষা, এগুলো দিয়ে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু ওইটা খুব বিস্ময়কর লেগেছে আমার কাছে। আমি একটু আগে বলছিলাম আপনার কাছে যে মানে একটা মাত্র দল নির্বাচন চায়, এইটা ম্যান লাইক প্রফেসর ইউনুস, তার কাছ থেকে আমার খুবই অস্বাভাবিক লেগেছে। এবং দেখেন, হয় কি, মানুষ তো আর অসম্মান করতে চায় না সম্মানী লোকের, কিন্তু তার পরদিনই প্রায় সাক্ষী মতো দিয়েছে অন্তত 20-22টা দল যে না আমরাও এটাই চাই। তাহলে তার সম্মানটা থাকবে কোথায়? হ্যাঁ, এই যে একজন দেখবেন বিএনপি নেতা, আমি দেখলাম এখানে আপনাদের যে নিউজ হেডলাইন পড়লেন যে সম্মান নিয়ে নির্বাচন দিয়ে এই সরকার ফেরত যেতে পারবে না, যদি ডিসেম্বরে নির্বাচন না দিলে সম্মান নিয়ে বিদায় নিতে পারবে না সরকার, হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিএনপি। তো ধরেন এরকম যদি সিচুয়েশন এরকম তো হয়েছে, সম্ভাবনা কি আপনারাও দেখতে পাচ্ছেন? না, আমি এ কথা বলছি না, এই সম্ভাবনা দেখছি যে তাও বলবো না, কারণ আমি এক্সপেক্ট করি যে গুড সেন্স উইল প্রিভেইল ইন গভর্নমেন্ট, তারা এটা মানবে, তাদের এটা বোঝা উচিত। শেখ মুজিবের চাইতে বড় নেতা তো আর বাংলাদেশে আসে নাই, উনি কত জনপ্রিয় ছিলেন। আমি তো তখন আমার ছাত্র জীবন বক্তৃতা করতাম, শেখ মুজিবের বক্তৃতায় বাতাসের ঢেউ জাগে, সেই শেখ মুজিবের কত করুণ মৃত্যু হয়েছে। মানে আমি দুঃখিত হয়েছি, কিন্তু তারপরে আমি বলি যে উনি একদল কায়েম করে যেভাবে একটা স্বৈর শাসন চালিয়েছিলেন, তার ফলে মানুষের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা তার থেকে উঠে গেছিল। ওটাই যদি হতে পারে তাহলে ডক্টর ইউনূস তো তার সমানও নন। সেই জায়গাটিতে আসলে ফিরে যাওয়ার অন্তত বাংলাদেশে আর কোনো নতুন কোনো সুযোগ নেই, 24 অন্তত আমাদেরকে দেখিয়েছে। জি, এটিও তো আজ এই যে বিচার কাজ আজকে শুরু হয়েছে, এবং সেই বিচার কাজটিকে আসলে সবাই নিশ্চয়ই খুব গ্রহণও করছেন, এবং সেটি সবাই চেয়েছে। আমি নিশ্চিত যে জাতীয় পার্টিকে যদি আমি মুহূর্তে প্রশ্ন করি আপনারা এই বিচার চান কিনা, আপনারাও একমত হবেন। কিন্তু এই বিচার কাজ যে সময় চলছে আওয়ামী লীগকে ঘিরে, সেই সময় জিএম কাদেরের গোপন বৈঠক আওয়ামী লীগকে সংগঠিত করার এক ধরনের প্রক্রিয়া এনসিপি নেতা সার্জিস আলম সেই অভিযোগও করেছেন। সার্জিস আলম কি বললেন কি না, যে দলের নিবন্ধন নাই, প্রতিদিন জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, কাউকে পিটাবেন, কাকে পিটে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করবেন, করে প্রলং করবেন, নিজে সংগঠিত হবেন, নিজের দলের নিবন্ধনই নাই। জিএম কাদের আওয়ামী লীগের সাথে যে মিটিং করেছে, এটা জাতির সামনে তুলে ধরে না কেন? আপনারা নেন, মিডিয়াতে নিয়ে দেন। তারা তো বলেছেন গোপন বৈঠক, তাহলে কি করে তারাই বা জানলেন, কি করে বা সেটি গোপন বৈঠক? আমি এখন বলে দিলাম মান্না ভাই এই আওয়ামী লীগের নেত্রীর সাথে গোপন বৈঠক করেছে, এটা হলো? আমাকে তো ইনভেস্টিগেটিভ রিপোর্ট দিতে হবে, এই জায়গায় বসে, এই বাড়িতে বসে মিটিং করে মান্না ভাই বের হয়ে গেছেন, আর না হয় আমাকে এটা বলা যাবে না। আর পলিটিক্যালি যদি আপনাকে ভিক্টিমাইজ করতে চাই, তাহলে ওনারা তো করেই যাচ্ছে। কিন্তু তারা এটিও বলেছেন যে আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি, আপনারা বিগত 16 বছর আওয়ামী লীগকে সরকারে পরিণত হতে সমর্থন দিয়ে গেছেন। আপনার প্রশ্ন শেষ হলে কিন্তু আমি বলবো, শেষ মধ্যখানে প্রশ্ন গেলে আমি ডিরেল হয়ে যাই। আওয়ামী লীগের 200 জাতীয় পার্টি বলতো আছেই, অস্বীকারের সুযোগ নেই। কিন্তু শেখ হাসিনা জিএম কাদের কি এক জিনিস? শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন, যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে রাজনীতি করাতেন, যাকে ইচ্ছা তারা জেলে দিতেন, যাকে ইচ্ছা তাকে জেল থেকে মওকুফ করে বের করে দিতেন, যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করে সংসদে নিয়ে গিয়েছেন। জিএম কাদেরকে আমাকেই সংসদ সদস্য করতে পারে নাই। আমি জাতীয় পার্টির আজকে প্রেসিডেন্ট সদস্য আমরা 12 বছর। জিএম কাদের কি শেখ হাসিনার ক্ষমতায় কি হলো না? জিএম কাদের সাথে ছিলেন 2টা নির্বাচনে, সেটার জন্য হয়তো জাতির কাছে এক্সপ্লেনেশন দেওয়া হতে পারে। 18 নির্বাচনে বিএনপি যেমন সাথে ছিল, নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি ভুল করে নাই, জাতীয় পার্টিও ভুল করে নাই, কিন্তু হয়তো এই সরকারের 1টা না 3টা নির্বাচন একসাথে না গিয়ে আন্দোলনেও বিরোধিতা করেছে, সংসদেও বিরোধিতা করেছে, অন রেকর্ডে আছে। এখন আপনি আসেন সেই ডক্টর ইউনূসের কথা, যার হাতে দেশের ক্ষমতা দিয়েছি আমরা। সেই ইউনূস রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পর বললেন আমার নিয়োগকর্তা আজকে সার্জিস আলমরা ছাত্ররা, তখনই তো পলিটিক্যাল পার্টিগুলোকে আন্ডারমাইন করা হয়ে গেল। দ্বিতীয়ত হলো নাহিদ ইসলাম যেদিন ছেড়ে গেলেন ওনার পদ, বলেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী, ওনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় রেখে যদি নির্বাচন হয়, তাহলে সবারই তো সন্দেহ ডুববে যে ইউনূস সাহেব যদি এই বক্তব্য দিয়ে থাকে, তাহলে তো আমার তো সন্দেহ ডুববে উনি ইম্পার্শিয়ালিটিটা কতটুকু থাকবে, ওনার তো সেই সুটুকু নাই। আর রাজনীতিবিদদের দোষ দেওয়ার যে অ্যাডভাইজার এবং নতুন রাজনৈতিক দলরা শুরু করছে, শোনেন রাজনীতিবিদরাই এই দেশে এতটুকু নিয়ে আসছে। আজকে যেখানে বসে আমি টকশো করছি, রাজনীতিবিদের অবদান। রাজনীতিবিদরাই দেশের আইন তৈরি করে, রাজনীতিতে সুষ্ঠু ব্যবস্থা তৈরি করে, আইন তৈরি করে পার্লামেন্টে
হ্যাঁ বোল থাকতে পারে, রাজনীতিবিদদের বোল আছে বলেই তো আমরা আজকে এই অবস্থায়। আমাদের মতবিরোধ এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে নির্বাচন আমি শুধু একা করব, রাষ্ট্র ক্ষমতায় শুধু আমি একা থাকব। ভিন্ন মত রাজনীতির বিউটি, কিন্তু সেই ভিন্ন মতটা যখন আপনি প্রতিহিংসাতে নিয়ে যাবেন তখন আর এই রাজনীতিটা ডিরেল হয়ে যাবে। এখন তা চলছে না। এনসিপি নামক দলটা যে নিবন্ধন পায় নাই, এখন বলতেছে জাতীয় পার্টিকে ধরতে হবে। বাংলাদেশ দুইভাবে বিভক্ত, প্র মুক্তিযোদ্ধা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড মুক্তিযুদ্ধের সাথে যারা নাই, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তারা একটা শক্তি, ডানপন্থীরা এক হয়ে গিয়েছে। এরা দেশটাকে সিরিয়া, না হয় সোমালিয়া, না হয় আফগানিস্তানের দিকে নিয়ে যাচ্ছে। কালকে ধরছে জাতীয় পার্টি, আজকে জাতীয় পার্টি, আগামী দিনে আরেকটা আপনার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধরার ষড়যন্ত্র লিপ্ত একটা গ্রুপ ইউনিসের সাথে আছে। এরা এখন সেনাবাহিনীর প্রধান নিয়ে কথা বলতেছে। 5 তারিখ তো বলে নাই। সেনাবাহিনী প্রধানের বক্তব্য শোনার জন্য এই জাতি যে সেনাবাহিনী প্রধান কি বলছে, 5 তারিখ তার ডাকে সবাই গেলেন। 5 তারিখে উনি বলল আমার উপর ভরসা রাখেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই দেশকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। আজকে সেনাবাহিনী বক্তব্য দিলে বলে নির্বাচন সেনাবাহিনী প্রধানের এখতিয়ার নেই। ওই দিন 5 অগাস্ট কেন বলা নাই সেনাবাহিনী প্রধানের এখতিয়ার নেই বলার, যে আমার উপরে ভরসা রাখেন? এই মুহূর্তে এটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন যে আমরা আসলে রাজনীতিতে কোন দিকে যাচ্ছি, আমাদের রাজনৈতিক গতিপথ কোন দিকে যাচ্ছে। কিন্তু সেই নির্বাচন ঘিরে আসলে যখন পাল্টাপাল্টি অভিযোগ আছে, বিএনপি কিংবা পুরনো রাজনৈতিক দলগুলো অভিযোগ করার চেষ্টা করছে যে অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবার উদ্দেশ্যেই হয়তো তারা এখনো নির্বাচন, সবাই ডিসেম্বরে নির্বাচনে একমত, যাদের নিবন্ধন নাই তারা ছাড়া। বিএনপি এটিও বলেছে 2/3 ভোটে জেতা তারা প্রত্যয় করেছে যদি ডিসেম্বর নাগাদ নির্বাচন হয়। তার মানে বিএনপি আসলে খুব দ্রুত সময়ের মধ্যেই সেই ক্ষমতায় যেতে চায় বলেই কি এই প্রত্যাশা কিনা? আমি উত্তরটি নিতে চাই। জিপিএইচ ইস্পাত বিদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত বিদিত রাজকাহন দেখছেন। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। 2/3 ভোটে যেটা প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি, আবার তারা এই অভিযোগও করেছে অন্তর্বর্তী সরকার মসনদদের ছাড়তে চাচ্ছে না এবং সে কারণে তারা 9 মাস অতিবাহিত হবার পরেও এখনও তারা কোনোভাবেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি। আবার এই অভিযোগও আছে বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনে এসে ক্ষমতায় আসতে চায়। তার মানে এই পাল্টাপাল্টি অভিযোগ আসলে আমাদেরকে কি আভাস দিচ্ছে? এটা তো আসলে এখানে একটা মিল আছে যে শেখ হাসিনা বলতো বিএনপি নাই, বিএনপির দুর্গন্ধ হয়ে গেছে, বিএনপির নেতৃত্ব নাই, পাবলিক চায় না। আবার নির্বাচনের ব্যাপারে বলতো কার জন্য ভোট দিব, তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। এই সরকারও আজকে বলতেছে যে বিএনপি এত অপকর্ম করছে, মানুষ তারা পছন্দ করে না, মানুষ তারা চায় না, তারপর আবার ভোট দিতে চায় না যে বিএনপি ক্ষমতায় আসবে। তো সেলফ কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল না? আরেকটা কথা হলো যে বিএনপি তো অবশ্যই ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করে। যদি ক্ষমতায় যদি না যেতে পারে, বিএনপি ক্ষমতায় না গেলে দেশে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করবে কিভাবে? বিএনপির তো জন্মই হয়েছে এই দেশে গণতন্ত্র আর স্বাধীনতাকে রক্ষা করার জন্য। জিয়া রহমান সেটা প্রমাণ করে গেছে। আজকে যে গতকালকে আমরা জিয়া রহমানের শাহাদাতবার্ষিকী পালন করলাম, তাই না? জিয়া রহমান কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আসলেন, জিয়া রহমানকে কে নিয়ে আসলো, কেন নিয়ে আসলো, এটাই তো পরিষ্কার করে দেওয়া হয় সেই সময়, যে সেই সময় আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে আবার গ্রাস করার জন্য চেষ্টা করছিল। সেই কারণে আমি সংক্ষেপে বলি, জনগণ এবং সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে সেই সময় জিয়া রহমানকে মুক্ত করে ক্ষমতায় বসাইছিল। জিয়া রহমান মার্শালও দিয়েও ক্ষমতায় আসে নাই, কু করেও ক্ষমতা আসে নাই। ঠিক তেমনি এখনও আমরা দেখতে পাচ্ছি যে সে আধিপত্যবাদী শক্তি আবার এই ফ্যাসিবাদের কাঁধে ভর করে বলতেছে আমি সীমান্তের কাছাকাছি আছি, যে কোনো সময় টুপ করে আইসা পড়তে পারি। তো সেই কারণেই আজকে সেই আধিপত্যবাদী শক্তিকে যদি রুখতে হয়, সেই সাম্রাজ্যবাদী শক্তিকে যদি রুখতে হয়, সেই কারণে বিএনপির স্লোগান ওই পিন্ডিও না, দিল্লিও না, অন্য কোনো রাষ্ট্র না, আমার দেশ বাংলাদেশ, এটার রাজনীতি আমরা করি। সেই কারণে বিএনপি ক্ষমতায় না গেলে তো স্বাভাবিকভাবে এই দেশ তো রক্ষা হবে না। সেই কারণে বিএনপি তাও একা যেতে চায় না। বিএনপি বলছে যে আমরা আন্দোলনকারী সকল দলকে নিয়ে আমরা সরকারে যাব, আমরা রাষ্ট্র পরিচালনার জন্য আমরা দায়িত্ব নিব, নাহলে এই দেশ পরিচালনা করা সম্ভব হবে না। অন্তত আজকে আসলে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে আমরা এই নির্বাচনের পথে এক ধাপ এগিয়েছি বলে কি রাজনৈতিক দলগুলো মনে করছে কিনা? এটিও তাজ শুনেন, বিচার কি 1 বছরে শেষ হয়ে যাবে? এটা তো বিচার 9 মাস আগে, আরও আগে শুরু হওয়া উচিত ছিল। বিচার শেষ হবে তারপর আপনি নির্বাচন দিবেন? এটা কি যোগ? এটা কি আপনি কি মকারি করছেন জাতির সাথে? নির্বাচন, সংস্কার, বিচার এই 3টে একসাথেই চলবে, অসুবিধা নেই। নির্বাচন দিয়ে আপনি একটা নির্বাচিত সরকারের রাষ্ট্র ক্ষমতা দিতে হবে আপনাকে পাবলিক ম্যান্ডেট যাকে দিবে রাষ্ট্র ক্ষমতা চালানোর জন্য, তাকে দিয়েই কিন্তু আপনি এই বৃহৎ চেঞ্জ করতে হবে। আপনারা চাচ্ছেন উইদাউট ইলেকশন সংবিধান পরিবর্তন করে ফেলতে, আপনারা চাচ্ছেন উইদাউট ইলেকশন
আপনার জাতীয় পতাকা চেঞ্জ করে ফেলতে, জাতীয় সঙ্গীত চেঞ্জ করে ফেলতে। আপনাকে আগের সেগমেন্টে বলেছিলাম যে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে দুইটা শক্তি এখন আগামী দিনে লড়াই হবে। এই লড়াই কিন্তু কঠিন লড়াই হবে। বিএনপিকে স্টিগমা দিচ্ছেন কেন? এখানে সবাই চাচ্ছে ইলেকশনের জন্য, ডান বাম আমরা তিনজন আছি, সবাই আমরা ইলেকশন চাচ্ছি। আমাকে যদি পাবলিক ভোট না দেয় ইটস ফাইন, মানুষ আমাকে চায় নাই, আমি বুথে জিততে পারি নাই। আপনার রাজনৈতিক দল তৈরি করেন নাই, নিবন্ধন নেন নাই, এখনও চাচ্ছেন আরপিও সংশোধন করে আরপিওর কোটিং বেড়াজাল থেকে বের হয়ে। আমরা মনে হয় বাংলাদেশের মানুষ তাও দেখবো, আপনাদের আরপিও সংশোধন হয়ে যাবে, যা তাবেন তাই হবে, যা বলতেছেন ইউনূস সাহেব তাই করছেন। ইউনূস সাহেব হয়তো নিজে অনেক কিছু করতে চাচ্ছেন না, কিন্তু প্রেশারে রেখে করছেন, করা হচ্ছে ওনাকে দিয়ে। সেই রাস্তা থেকে উনি ইউনূস সাহেব আমার মনে হয় উনি যদি মনে করেন প্রেশার দিয়ে কিছু করা হচ্ছে, ওনাকে জাতির সামনে বলা উচিত যে আমি এটা করতে চাচ্ছি না, আমাকে এটা প্রেশার দিয়ে করা হচ্ছে। ওনার পাওয়ার আর কি আছে? উনি তো পেয়েছেনই, যে দেশের প্রধান হয়েছেন এই দেশ থেকে, এই দেশের একজনই আপনার নোবেল লরিয়েন্ট উনি নিজে। ওনাকে আমার মনে হয় এই বাহিনীর এই যারা এখন দেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে তাদের থেকে দূরে থাকা উচিত, দেশটা একটা সুস্থ জায়গায়। 30 সেকেন্ড একটা ব্যাপার আমি বলতে চাই, যেটা আমি মনে করি জরুরি। এই সরকার এই যে প্রতি একটা দুইটা দিন পরপরই দেখা যাচ্ছে পুশিনের নামে বলতেছে অবৈধ বাঙালিদেরকে বাংলাদেশিদেরকে পাঠানো হচ্ছে। এটা কি পাঠানোর সিস্টেম? এখন পর্যন্ত সরকার সেই ব্যাপারে কেন কার্যকর কোনো ভূমিকা গ্রহণ করে নাই? কেন ভারতকে এই ব্যাপারে কোনো জানাচ্ছে না? এই ব্যাপারে আমি আজকে থেকে আপনাদের এই মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে সরকার এই ব্যাপারে পরিষ্কার স্টেপ নেবে। নানাভাবে আসলে সরকার সমালোচনা উঠে আসছে এবং সেই জায়গাটিতে আরেকটি নতুন সমালোচনা জায়গা তৈরি হয়েছে। জনাব মাহমুদুর রহমান মান্না, এক যুগ পর জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছে, আবার যেই প্রসিকিউশন নিয়ে বা ট্রাইব্যুনাল নিয়ে আমরা কথা বলছি, সেই প্রসিকিউশনে অনেক 71 মানবতা বিরোধী অপরাধের বিচারে জামায়াতের নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন, সেটি নিয়েও রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আলোচনার সৃষ্টি হয়েছে। সেটাকে কিভাবে দেখছেন? এই বিষয়টা আমি অনেক বড় করে দেখতে চাই না এখন, কারণ হচ্ছে ওই যে একটু আগে জাতীয় ঐক্যের কথা বলছিলেন না, হয়েছে কি এখন যদি আপনি ওই ব্যাপারে ডিভিশন করতে চান তাহলে ওই ঐক্যটা পারবেন না। মানে এই মুহূর্তে দেশকে সবাই মিলে একটা গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া এবং তারপরে লড়াইটা করা, সেটা যুক্তিযুক্ত। কিন্তু এখন যদি লড়াইটা করতে চান তাহলে ওইখানে আপনি মিলতে পারবেন না, যেহেতু জাতীয় ঐক্যমত্যের কথা বলা হচ্ছে, সেটা করতে না পারলে আপনি তো আসল জায়গায় যেতে পারছেন না। কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, আমি মানে ভোটটা তাড়াতাড়ি চাই, ভালো একটা ভোট চাই। সেই ভোটে আমি দেখতে পাচ্ছি বিএনপি জিতবে, আমি তাতেও কোনো অখুশি নই, কিন্তু বিএনপি 2/3 আসনে জিতুক আমি তা চাই না। কারণ আমাদের দেশে 2/3 আসনে জেতার ফলাফল সবসময় খারাপ হয়েছে। এই অর্থাৎ আমরা আসলে সব রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করুক এবং 2/3 মান্না ভাইকে নিয়েইছে, আমরা একসাথেই নিয়ে চাই না, 2/3 না হোক তাই চাই। আমি আমার ভূমিকা জনগণের প্রত্যাশিত ফলাফল আসলে দেখতে চাই। তখন বিরোধী দল থাকবে না, সেটাই সময় দেওয়ার জন্য দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। বিবিসির সঙ্গেই থাকুন।